ভোটাররা যে ভোট দিয়া বিধায়ককে নির্বাচিত করছেন এই ভারতমালার লাগি না, কিন্তু সোনাই অঞ্চলটা ডেভেলপমেন্ট করার লাগিয়া হয়। ঠিক আছে, বিধায়ক হিসাবে তাই নিজেও করতে পারবেন, কিন্তু এইটা বিধায়কের আওতার বাইরে। ডেইলি বরাকের জানতে চায় জনগণ অনুষ্ঠানের আখতার হোসেন বড়ভূইয়া মহাশয়ের সাথে আলোচনার দ্বিতীয় পর্ব আমরা এখানে শুরু করছি। তো বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়ার কাজকর্ম সম্পর্কে যদি একটু বলেন। উনি বিভিন্ন সমাজ সমিতিতে আমরা শুনে থাকি বলে থাকেন যে উনি ভারতমালার রাস্তার কাজ ইয়ে করেছেন আর কি। ওনার যে হয়েছে শিলচর মেডিকেল কলেজেও নতুন ভবন হচ্ছে, এছাড়া ডিসি অফিসও উনি বাইপাসে সোনাবাড়িঘাট বাইপাসে এনেছেন উনি বলে থাকেন। তো এই ব্যাপারে একটু বলুন। দেখেন, বর্তমান বিধায়ক ওনার কথা আর কি বলবো, উনি তো কাজ করেছেন কি বললেন ভারতমালা। দেখো, ভারতমালার প্রজেক্টটা তো এগুলো তো আর এখন প্রতিনিধি এমএলএর আওতার বাইরে, কিন্তু বুঝছেন নি। এই প্রজেক্টটা তো বহুত আগে থেকে সরকারের প্ল্যান প্রোগ্রাম, যে কেন এটা এই প্রজেক্টটায় মিজোরাম, এদিকে মণিপুর, এদিকে রাস্তার বাইপাস রাস্তা হয়তো এই এলাকাত, মানে ওটার এটা অ্যাকচুয়ালি এমএলএর আওতার বাইরে। দেখেন, সোনাই বৃহত্তর সোনাইর মানুষের সম্মানিত ভোটাররা যে ভোট দিয়া বিধায়ককে নির্বাচিত করছেন এই ভারতমালার লাগি না, কিন্তু সোনাই অঞ্চলটা ডেভেলপমেন্ট করার লাগিয়া হয়। ঠিক আছে, বিধায়ক হিসাবে তাই নিজেও করতে পারবেন, কিন্তু এইটা বিধায়কের আওতার বাইরে, বুঝছেন নি। আর খামখাত যেগুলো হয়েছে যেন হইতরা শোনাই যেন, তা আমি আগে কইছি যে একজন প্রতিনিধি হিসাবে যতক্ষণ দায়িত্ব সোনাইয়ের মানুষের কর্তব্য আসলো তখন সোনাইয়ের মানুষে পাইছেন না। এটা তো রুটিন মাফিক কাজ, এটা সরকারের কাজ। সরকারের যে রুটিন মাফিক যেগুলা যে সরকারের প্ল্যান থাকে, যেমন মেডিকেল কলেজ আছে একটু উন্নতি করা, আরও এটা সরকারে তো করবো। এটাকে বিধায়ক এখন হইলেও করবো, না হইলেও করবো। ভারতমালার রাস্তা যাইতো, বিধায়কে হইলেও হইব, না হইলেও হইব। আর ডিসির অফিস শোনাইতে আইছে ও কথা না, বরকলাত গেছে ডিসি অফিস তো বর্তমানে শোনাই জানা হয়েছে না, মানে বর্তমানে তো ডিলিমিটেশনে ডিসি অফিস বরকলাত গেছে। হ্যাঁ, এটা দেখুন শিলচর শহরটা যে এমনভাবে গণবসতি বা এমনভাবে ট্রাফিকের যে জাম টাম হয়, যার লাগি সরকারে এটা পলিসিও নিছে যে এইটা শিলচর শহর থেকে বাইরে গিয়ে যদি একটা জায়গার যদি বানানি যায় তাহলে অন্তত যানজটটা কমব। এটা সরকারের পলিসি। এটা এক্সট্রা অর্ডিনারি যে তাইন যে এখানে যে আনিয়া বানাই লিছ থান সদায় যে বানাই লিছি এগুলা কোনো কথা না। এটা সরকারে দেখছে যে কোনখানে হইলে সমস্ত খাসার সুবিধা হইব। সরকারে দেখছে যে এখানেও মেডিকেল এই আপনার যে মেডিকেল কলেজে সারিয়া একটু সামনে যেখানে হয়েছে যেন বাইপাসে যেখানে হইলে সুবিধা হইব, ওই হিসাবে সরকারেও তার এখানে ইয়ে করছে। বা সব বিধায়ক কাছাড় যে আরও বিধায়ক আছেন সবার সহমতে তো এখানে হয়েছে। এখানে একজন বিধায়কে আমার সোনাইর বিধায়ক থাই নাইনশন হইলে এটা তো আমি একমত নাই মাত্র। আচ্ছা, তো উনি যেহেতু গত নির্বাচনে আমরা দেখেছি এআইডিএফ কংগ্রেস দলের সাথে আঘাত হওয়ার ফলে মানে এখানে কংগ্রেসের কোনো প্রার্থী দেওয়া হয়নি, তাই উনি মানে ৭২,০০০ ভোট পেয়েছেন। তো উনি তখন সভা সমিতিতে বলতেন যে আমি জয়ী হওয়ার পর কংগ্রেস কর্মীদের সমানভাবে দেখব, সমান চোখে দেখব, সমান মর্যাদা দেব। গত 5 বছরে কি আপনার মনে হয় উনি কোনো মর্যাদা দিয়েছেন? এখন 5 বছর তো বাদ দিন না, নির্বাচন হওয়ার পরে মহাজোটের প্রার্থী হিসাবে আমরা কংগ্রেস যেগুলো সংগঠন আছে, ব্লক কংগ্রেস, মন্ডল কংগ্রেস, বুথ কংগ্রেস সবে একসাথে ঝাঁপিয়ে পড়ছেন, পড়িয়া একসাথে কাজ করিয়া বিধায়করে মহাজোটের প্রার্থী বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়ারে নির্বাচিত করছেন। এই ৭৭,০০০ ভোটারের মাঝে ৭০,০০০ কংগ্রেসের ভোট, আর ৭,০০০ কিছু ভোট আছে মানুষের মূলেও ভোট, কিছু ভোট আছে অন্য সামান্য ভোট আছে ইউডিএফ তো দলের তাই তো তখন আপনার নেতা, কিন্তু ৭০,০০০ অধিক ভোট এটা হলো কংগ্রেসের ভোট, আমরা ভোট। বিধায়ক নির্বাচিত হওয়ার পরে তাই তো যেদিন শপথ লইছেন গিয়াও লই লইছেন সংস্কৃতে শপথ। আচ্ছা,
কিন্তু সংস্কৃত তো নাই তো তাই কোনোদিনও মাতিছেন না, একদিনও মাতিছেন না। আচ্ছা। তখন তো মাত হয়েছেই নয়, এটা হয়েছে বিজেপি গভর্নমেন্টের যে নীতি, সেই নীতির এইটার বিরুদ্ধে যেগুলা নীতি বিজেপি গভর্নমেন্টের নীতি ইয়ে করছে, যেমন পার্টিকুলার একটা কমিউনিটির বিরুদ্ধে সবসময় মাত কথা, এটার উপরে যেমন আপনার একটা কথা কইছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা বর্তমান যে মুখ্যমন্ত্রী, নির্বাচনের সময় আমার বিধায়ক কইছেন, আমরা তো লগে আসলাম মিটিং সভা সমিতিত কইছেন যে মুখ্যমন্ত্রী নিয়ে কইছেন, নাম ধরিয়া কইছেন, তাই কইছেন তখন তো তাই মুখ্যমন্ত্রী না, হেমন্ত বিশ্ব শর্মা হইয়া কইছেন যে মুসলমান মেয়েরারে এটা মানুষ বানাইবার মেশিন কইছেন। এটা হওয়ার পরে একটা সেন্টিমেন্ট হওয়ার কথা যে মেয়ে মানুষ, আমি তো একটা মায়ের জাত, মা তো আমারও মা, আপনারও মা, সবারও তো মা আসেন, জন্ম তো মার থেকেও জন্ম হয়েছে, কিন্তু এই মারে অপমান করা এটা শোনায় মানুষে বা ওই মেয়ে জাতেও এটা মানছেন না, যার লাগে সব একত ইয়া ভোট দিচ্ছেন মহাজোটের প্রার্থী। কিন্তু এখন হইলো আমার প্রশ্ন, ফালতা প্রশ্ন হইল আমার, এই কথাটা যে কইছেন তাই কইছেন বিধায়ক করিমউদ্দিন সাহেবে যে এটা হেমন্ত বিশ্ব শর্মা কইছেন, কিন্তু যে প্রয়োজনে আমরা এই জায়গার থেকে আমরা ছাড়িয়ে যাইব গিয়া, যদি আমরা এটার প্রতিবাদ করিয়া এটা কিছু করতাম পারি না, কোনো ইয়ে করতাম পারি না। কিন্তু এখন প্রশ্ন হইল, এখন শুনছি তাই সভা সমিতি হইতরা যে আগে তো ইনডাইরেক্ট আসলা, এখন ডাইরেক্টও হইতরা, তাই শুনছি তাই এজিপি থেকে তাই ক্যান্ডিডেট হইতা, তো এজিপি বিজেপি তো মিত্রজোট, এবং এখানেও কিছুদিন আগে একজন মিনিস্টার তো হয়ে গেছেন শোনাইত, মিনিস্টার তো কইলাম মহাজোটের প্রার্থী, তারান তান মিত্রজোটের প্রার্থী বা আপনারা জিতাই দিন, হ্যাঁ, তো ইনডাইরেক্টে তো তার কথা কোয়া হয়েছে। এখন হৌদিনপুর কথা যে মা বোন নিয়ে যে কথাটা আসলো, যে মসজিদ মাদ্রাসা ওইগুলা না বিশেষ করে ওটার কথা কই আমি, এটা এই কথাটা শেষ হইল এখন, তাই তো কইতে লাগবো এটা মিটিং হোক, হয় তাই নিজের থেকে কইছেন, না তাই মিটিং কই কোয়া তাই নিতা যেন হেমন্ত বিশ্ব শর্মা কইছেন, একজনে তো দায়িত্ব নিতা না নি, আমরা ওটার অপেক্ষা করার নির্বাচনও উনি মানে এই কথাগুলা তুলে ধরে বিজেপির বই দেখিয়েছিলেন, আর এখন বিজেপি সহযোগী দল থেকে টিকিট চাইছেন। দেখো আমরা শোনাইতে এখানে বিজেপির বই ইলেকশন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে এইসব মাত লাগে না, কিন্তু তাই মাতি দিচ্ছেন, একটা সভা সমিতি তাই মাতছেন, এর লাগে তাই যখন আবার ও দল গিয়া যোগ দিতরা গিয়া ও জুটো, এর লাগে আমার প্রশ্ন যে হদিনকুর কথাটা তাই নিজের থেকে কইলা না এটা হেমন্ত বিশ্ব শর্মা কইছেন, ও মাঠটা তো ক্লিয়ার হইতো না, আমরা জনসাধারণ জানতাম না নি, আমরা মানে এটা জনগণের একটা প্রশ্ন রইল, প্রশ্ন এটা মানে খুব গুরুত্বপূর্ণ। সভা সমিতিতে কোনো না কোনো জায়গায় জনগণ এটা প্রশ্ন তুলবেন, ওনাকে নিশ্চয় এটা জানার খুব আগ্রহ প্রকাশ করার মানুষে এখন, আমি তো আমরা তো প্রায় সভা সমিতি যাই আমার সংগঠনের, এটা প্রশ্ন করে আমার। আচ্ছা, যেহেতু আপনি টিকিটের দাবিদার রয়েছেন, এছাড়া আরও অনেক দাবিদার রয়েছেন, সবাই প্রচার করছেন নিজ নিজ, তো টিকিট যদি মানে টিকিট পাওয়ার ব্যাপারে আপনার কতটুকু আশাবাদী? দেখেন, দীর্ঘদিন থেকে আমি কংগ্রেস সংগঠনের লগে জড়িত এবং কাজ করছি হিসাবে, তো আমি তো 100% আমি আশাবাদী, কারণ এখন পর্যন্ত কংগ্রেসের যারা টিকিট ছাড় এরা সবাই থেকে নিজের মুখ দিয়ে কোয়া হয় না, তবু কই দিয়ে আমি সবচেয়ে সিনিয়র। আচ্ছা, সিনিয়র হিসাবে অন্তকে তো দীর্ঘদিন কাজ করছি হিসাবে একটা তো মর্যাদা একটা তো সম্মান পাইতাম না, আশা রাখি সম্মানটা আমি দলে আমারে দিব। আচ্ছা, আমি পাইমু। আচ্ছা, যেহেতু টিকিট তো একজনে পাবে, যদি কোনো কারণবশত যদি না পান টিকিট, তাহলে আপনার মানে তখন এই কি স্ট্যান্ড নেবেন আপনি? দেখুন, আমি যখন টিকিট পাইছি না, আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 5 বছর আগে যখন টিকিট চাইছি, যখন মহাজোটে দেওয়া হইল পাইলাম না, দল তো আমি আর ছাড়ছি না, যেহেতু আমি সংগঠন করিয়া 33 বছর সংগঠন করছি। দেখো, মতর অমিল থাকতে পারে, এটা হলো আলাদা কথা। নির্বাচনের টিকিট
আমি যদি পাই না কংগ্রেস থাকার যাওয়ার তো প্রশ্ন হয় না। আমি সংগঠনের মানুষ হিসাবে আমার এই প্রশ্ন করাটা আমি মনে করি আর মানে কীরকম লাগে আমার, এটা তো আমি কোনো অবস্থায় তো দলেও থাকবো, দলে যদি বিবেচনা যদি আমি তো আমার তো 100% আশা আছে টিকিটটা আমি আমার দেওয়া হইব। যদি ইন কেস আমি পাইও না তো দলেরই কাজ করবো, যে দলে যারা টিকিট দেবো তার লগে আমি থাকবো, আচ্ছা। ওইটাও তো কথা। তো আচ্ছা, সোনাই সমষ্টির একটা গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে বন্যা, বিশেষ করে সোনাই পূর্বাঞ্চল। সোনাই পূর্বাঞ্চলের বন্যা দেখে আমরা যখন এই বরাক নদীর জল বাড়ে তখন সোনাই নদীর জলও বাড়ে এবং এই পূর্বাঞ্চল প্লাবিত হয় এবং সপ্তাহ 10 দিন 15 দিন ধরে প্লাবিত থাকে। তো এই সমস্যা নিয়ে আপনি কি বলবেন? যদি মানে বিগত দিনে বিধায়করা এই ব্যাপারে তেমন কোনো ব্যবস্থা নেননি, তো এই ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে কি? দেখেন, বন্যা তো প্রতি বছর, হয়তো কোনো বছর হয় না, কিন্তু প্রায় প্রতি বছর বন্যা হয়। আর এই বৃহত্তর এই সোনাই পূর্বাঞ্চলটা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর এই ক্ষতিগ্রস্তটার মূল কারণ হয়েছে যে বিগত দিনে যেগুলা যে যারা আসলো গভর্নমেন্টও ইলেকশন আইলে তো অনেক সময় সাধারণ মানুষ বন্যার কথা কইলে তো কইব এটা দেখবো, এই কর্ম সেই কর্ম, নির্বাচন দিল, নির্বাচন করে এটা শেষ। কিন্তু যদি আমি টিকিট পাই এবং আমি নির্বাচিত হই তাহলে এটা কিন্তু যে আগে যেগুলো আমি ডেভেলপমেন্টের কথা কইলাম, পানীয় জল বা কোল্ড স্টোরেজ, রাস্তাঘাট, এইটাও একটা মেজর আমার পয়েন্ট, আমজুর সুইচ গেট। আচ্ছা। কারণ দেখবা জল যখন ওইদিকে রুকনি নদী যায়, সোনাই নদী আয় যখন বরাক নদী যায়, যখন যায় তোর নামে, যখন বরাক নদীর যখন আবার জল নামিয়ে আয় তখন এই একটা ধাক্কা দিয়ে জলটা গিয়া আমজুর নদী ঢুকে গিয়া, তখন এখানে একটা গেট খুব জরুরি। কিন্তু যখন ইএনডির বাঁধ দেওয়া হয়েছে, আজ থেকে আমরা ছোটো আসলাম তখন আমার এটা মনে নাই, কিন্তু তখনকার দিনে যদি এইগুলা ইএনডির বাঁধটা একটু উৎসাহ করিয়া এটা এখানে একটা গেট বনি হইতো, গেট দেওয়া হইতো আমজুরও, তাহলে এই বৃহত্তর সোনাই পূর্বাঞ্চলের মানুষ আজকে যে প্রায় মানুষ গরিব মেহনতি রুজি রোজগার ডে লেবার কাজ করেন, এগুলা মানুষের দেখতে হইতো না, বহুত আগবাড়ি যেত। কিন্তু এখানে খুব জরুরি একটা গেটর। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বর্তমান বিধায়ক বিভিন্ন সভা সমিতিতে, যেহেতু উনি এজিপি দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ওনার ইচ্ছা রয়েছে, তো উনি বিভিন্ন সভা সমিতিতে বলে থাকেন যে ডিলিমিটেশনের ফলে রাজ্যের সংখ্যালঘু সিট কমে গেছে, 20টা না 22টা সংখ্যালঘু সিট। তো সেই হিসাবে কংগ্রেস মানে এই সংখ্যালঘু সিট দিয়ে সরকার করতে পারবে না। উনি বলছেন যে মুসলিম সমাজের কাছে আহ্বান জানাচ্ছেন মানে শাসক দলের পক্ষে থাকার জন্য। তো এই ব্যাপারে আপনি কি মনে করেন, এবার কি কংগ্রেসের সিট কমবে না? উনি কীভাবে বলছেন যে 20টা সিট পাবেন, সরকার হবে না? উনি কি এগুলা ভোটটা আমরা দিতে লাগতো না? আসামের জনসাধারণের ভোট দিতে লাগবে না? উনি যে আগে যে ঠিক করে দিলেন 20টা পাবেন, ওটা হলো আমার প্রশ্ন ওনার কাছে। উনি কিভাবে বললেন? আর উনি আহ্বান জানাচ্ছেন সংখ্যালঘুদের সরকার পক্ষে থাকার জন্য উন্নয়নের ক্ষেত্রে। তো এই ব্যাপারে উনি তো নিজেই 2021-এ ভোট চেয়েছেন, এই যার সরকারের পক্ষে উনি কথা বলছেন, ওনাদেরকে টার্গেট করে বলছেন, ওনাদের বিপক্ষে কথা বলছেন প্রয়োজনে আমরা ফাইট করব, ডাইরেক্ট ফাইট। আজকেও দেখেছি সোশ্যাল মিডিয়াতে আমি যে ডাইরেক্ট হেমন্ত বিশ্ব শর্মার লগে আমরা ফাইট, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা উনি বলেছেন, ডাইরেক্ট ফাইট বলছেন। আজকে উনি বলছেন উনি আবার সরকার হবে ও বিজেপির, উনি আবার সিএম হবেন। এইটা দেখেন, সোনাইতে এইসব কথা হইয়া লাভ নাই, বুঝছো? বাউতা দেওয়া মানুষের টোকানি একবার, বারবার না। কিন্তু আমি অনুরোধ করবো উনি যেন এইসব কথাবার্তা থেকে একটু ইয়তা হন। ভোটও দাঁড়ানির অধিকার সবার আছে, যে কোনো দলে যাওয়ার অধিকার সবার আছে, যার যার ইচ্ছা, এটা যার যার মেন্টালিটি। বারবার দল বদল করা এটা যার যার মেন্টালিটি। আমরা কিছু মানুষ আছে যে আমি যে দলে থাকি, দলের তো একটা আদর্শ থাকে। আমি এই দলে ঢুকছি 33 বছর আগে, আজ অবধিও তো দল আছি। এই বারবার এই দলটা আমি খেলে খারাপ কইতাম, এই দল হয়তো আমার মতর
বেশ কম থাকতে পারে। আমি রাগ করতাম পারি দলের উপরে, কিন্তু অন্য দলও তো আমি যেতাম পারি না, আর ভবিষ্যতে যেতামও না। কিন্তু কিছু নেতাগুলোর ইয়ে আছে যে নিজের আজকে ব্যক্তিগত সুবিধার লাগি। ব্যক্তিগত সুবিধার লাগি, রাইট, এই যে আজকে ও দল কালকে হৌ দল সুবিধার লাগি, এটা সুবিধার দরকার নাই। এর লাগে আমি অনুরোধ করবো তাহলে এইসব কথাবার্তা থেকে বিরত থাকবা। আর আগামী যেটা 26 নির্বাচন হইব, এখানে কংগ্রেস দল 1 লক্ষ ভোটে পাইব, আর মানে বহু বেশি ডিফারেন্সে জিতব। এখানে তো 50-60 হাজার ভোটের ডিফারেন্স থাকবো যে ক্যান্ডিডেট হইব কংগ্রেসের। আমার কথা কইয়াল না, যে হইব আমারও তো আশা আমি 100% আমি পাইতাম। আমি না পাইলেও যেও ক্যান্ডিডেট হইব, হয়তো সাময়িক দুঃখ সুখ থাকবো, কিন্তু সবে তো এটা দলে যারা প্রার্থী করবো আমরা মানিয়ে নিতে লাগবো, কংগ্রেস করলে মানিয়ে নিতে লাগবো। আচ্ছা, যেহেতু 3 মাস বা সামান্য বেশি হতে পারে এই নির্বাচনের, তো সেই হিসেবে সোনাই জনগণকে কি বার্তা দেবেন আপনি ব্লক কংগ্রেসের সভাপতি হিসাবে? এটা নির্বাচনের সামনে আমি সোনাই সম্মানিত জনসাধারণ সবাইকে আমি এটাও অনুরোধ করব যে বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান সরকারের এই যে জনসাধারণের বিরুদ্ধে যে নীতি, এইগুলা নীতির বিরুদ্ধে ভোট দেওয়ার লাগি, এবং আমাদের কংগ্রেস দলের প্রতি দলের যে প্রার্থী আছে ওইব তাদের ভোট দিয়া জয়ী করার লাগিয়া সরকারের সামিল হওয়ার লাগে, কংগ্রেস সরকারের সামিল হওয়ার লাগে, এটা অনুরোধ করি। তো এতক্ষণ আমরা আলোচনা করেছি সোনাই ব্লক কংগ্রেস সভাপতি তথা সোনাই বিধানসভা সমষ্টির কংগ্রেসের টিকিটের প্রত্যাশী আক্তার হোসেন বড়ভূঁইয়া, ওনার সাথে আলোচনা করলাম। ওনার কাছ থেকে ওনার রাজনৈতিক উদ্দেশ্য, মানে বিধায়ক প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্য বা দলকে কীভাবে উনি ঢেলে সাজাচ্ছেন, অনেক কিছু আলোচনা হলো। তো ডেইলি বরাকের জানটি আজকের মতো এখানেই সমাপ্ত করছি।